নমস্কার বন্ধুরা। তা 24 ঘন্টার মধ্যে পাকিস্তান বাঘ থেকে বিড়াল হয়ে গেল। আজকের অনুষ্ঠানটা এই কথা দিয়ে শুরু করি। তা চলুন দেখে নেওয়া যাক ব্যাপারটা কী রকম। তা আমরা কদিন আগে দেখলাম, বিভিন্ন সংবাদপত্র পড়ছি যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনি এখন আমেরিকা সফরে আছেন। ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকান রাষ্ট্রপতি, আসিফ মুনিরকে ইনভাইট করেছেন আমেরিকা যাওয়ার জন্য। তো উনি আমেরিকা গেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক মিটিং মিছিল করছেন। তা সম্প্রতি আমরা দেখতে পেলাম কি আসিফ মুনির একটা অনুষ্ঠানে গেছেন, ওখানে গিয়ে উনি একটা কমেন্ট করেছেন। কি সেই কমেন্ট? যে উনি বলছেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ, আমাদের হাতে অনেকগুলো পরমাণু বোমা আছে। তা যদি দেখি যে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, তাহলে আমরা অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংসের দিকে যাব। মানে ওনার বলার নির্যাসটা হলো এই রকম, যদি পাকিস্তান শেষের দিকে যায় তাহলে পৃথিবীর বাকি অর্ধেক দেশকে নিয়ে ওরা ধ্বংসের দিকে যাবে। ওনারা একা মরবেন না, সবাইকে নিয়ে মরবেন। তো খুব ভালো কথা, ওনারা বলতেই পারেন, বলার স্বাধীনতা সবারই আছে। তা উনি আরও একটা কথা বলেছেন, একটা উপমা ব্যবহার করেছেন। কি সেই উপমা? সেই উপমাটা হলো, ভারত হলো মার্সিডিজ গাড়ি আর পাকিস্তান হলো নুড়ি ভর্তি ট্রাক। তা যদি নুড়ি ভর্তি ট্রাক একটা মার্সিডিজ গাড়িকে ধাক্কা দেয়, তাহলে মার্সিডিজ গাড়িটা ক্ষতি হবে। উনি বলতে চেয়েছেন কি, ওনারা নুড়ি ভর্তি ট্রাক ভারতের মার্সিডিজ গাড়িকে ধাক্কা দেবেন। তা ওনার তো এটা বোঝা উচিত, একটা নুড়ি ভর্তি ট্রাকের যা স্পিড থাকে, একটা মার্সিডিজ গাড়ির অনেক বেশি স্পিড থাকে। তা ওনারা যখন ধাক্কা দিতে আসবেন, তা ভারত তো স্পিড বাড়িয়ে দেবে গাড়ির। ভারত তো আগে বেরিয়ে যাবে, গিয়ে পরমাণু সুইচে হাত টিপে দেবে। তখন তো ওনারা ধাক্কা মারার আগে পাকিস্তান পরমাণু বোমা আঘাতে শেষ হয়ে যাবে। ওনার তো এটা বোঝা উচিত। তা সেসব কথা থাক। তা যেটা প্রবলেম হলো, এই যে উনি কথা বলছেন অনেক কিছু কথা ভারতের সম্বন্ধে, ভারতের নাম না করে নাম করে, সবচেয়ে অসুবিধাটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তো ডোনাল্ড ট্রাম্পের অসুবিধাটা কি? ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে চেষ্টা করছে ভারতের সঙ্গে চুক্তি করতে। কি সেই চুক্তি? একটা ট্রেড এগ্রিমেন্ট। যে ট্রেড এগ্রিমেন্ট হবে, হ্যাঁ, ওনাদের ভাষায় দুই দেশেই লাভবান হবে। তা ভারতের সঙ্গে সেই ট্রেড এগ্রিমেন্ট এখনও হয়নি। তা এর মধ্যে করেছে কি, উনি ভারতের ওপর 50% ট্যাক্স বসিয়ে দিয়েছেন। প্রথমে 25% ট্যাক্স বসিয়েছিলেন, তারপরে যেহেতু ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে, সেই রাগে উনি আরও 25%, সর্বমোট 50% শুল্ক বসিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই ভারতের যারা বিজনেসম্যান, যারা আমেরিকায় রপ্তানি করে জিনিসপত্র, সেই সব জিনিসগুলো রপ্তানি এখন আর হবে না। কারণ সেই সব জিনিসগুলো রপ্তানি হলে আমেরিকার বাজারে সেই জিনিসগুলোর দাম বেড়ে যাবে এবং আমেরিকানরা সেটা কিনবে না। স্বভাবতই এটা ভারতের পক্ষে একটা ব্যবসায়িক ক্ষতি। কিন্তু চায়না, তারাও কিনা রাশিয়ার থেকে তেল কেনে এবং ভারত থেকে বেশি পরিমাণে তেল কেনে তারা। কিন্তু ট্রাম্প এখনও রাশিয়ার উপরে কোনো প্রতিবন্ধকতা চাপায়নি। তাই এখান থেকে বোঝা যায় যে ট্রাম্প অন্য কোনো খেলা খেলছেন, তা খেলতেই পারেন। উনি যে খেলা ইচ্ছা সেটা উনি খেলতেই পারেন, কোনো অসুবিধা নাই। তাই এদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন যে আমরা কোনো অনাদ্য চুক্তি করব না। আমেরিকা বারবার চেয়েছিল যে ভারতের যে মার্কেট আছে 140 কোটির মার্কেট, সেটা যেন ওদের কৃষির দ্রব্য এবং দুগ্ধজাত দ্রব্যের জন্য ওপেন করে দেওয়া হোক। তা নরেন্দ্র মোদী সেটা করেননি, বলেছে করবো না। এবং করবো না তার কারণও বলেছিল যে আমাদের দেশে ম্যাক্সিমাম লোকজন কৃষি ভিত্তিক তার জীবিকা নির্ভর করে এবং ভারত কখনোই চায় না যে তাদের স্বার্থ লঙ্ঘিত হোক। স্বাভাবিকভাবেই ভারত সেই ট্রেড এগ্রিমেন্টে রাজি হয়নি এবং নরেন্দ্র মোদী এটা ক্লিয়ারলি বলে দিয়েছে, আমরা কোনো আমেরিকান কৃষিদ্রব্য কিংবা দুগ্ধজাত দ্রব্য ভারতে প্রবেশ করতে দেব না। দিতে পারি, কিন্তু খুব লিমিটেড আকারে। এবং যেটা উনি করেছেন ঠিকই করেছেন। তা এবার আমেরিকা ট্যাক্স বসিয়েছে, আমাদের জিনিসপত্র আমেরিকায় যাবে না। আমরা অন্য মার্কেট দেখছি, ইউরোপিয়ান ইউনিয়ন, অন্য দেশ আছে, তাদের সঙ্গে কথা বলছি, আমাদের সেখানে বাজার খুঁজে বের করতে হবে। তা এটা তো গেল অন্য কথা।
তা আসল প্রসঙ্গে আসা যাক, যেখানে ছিলাম। তা আসিফ মুনির যখন ওরকম ঠেট দিচ্ছেন, সবচেয়ে বড় ব্যাপার হলো উনি ঠেটটা কোথায় দিচ্ছেন? উনি ঠেটটা দিচ্ছেন আমেরিকার বুকে দাঁড়িয়ে, যে আমেরিকা কিনা ভারতের বন্ধু। ডোনাল্ড ট্রাম্প বলেই থাকে যে ভারত আমাদের বন্ধু। তা আমেরিকার বুকে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান ওরকম একটা ঠেট দিচ্ছে, তা ওনারা কোনো স্টেপ নিচ্ছেন না, কোনো কমেন্টও করছেন না। এখান থেকে বোঝাই যায় যে এই যে থ্রেটনিংয়ের পেছনে ওনাদের মদত আছে। ওনারা ভারতকে বাগে আনতে পারছেন না, তাই জন্য পাকিস্তানের লোকজনকে ইনভাইট করছেন, তোমরা বলো, যাতে ভারত ভয় পায়। কিন্তু ভারত তো ভয় পাবে না, ভারত এসব ফাঁকা বুলিতে ভয় পায় না, এবং সেটা ভারত করেও দেখিয়ে দিয়েছে। যে পহেলগাঁওয়ে যে আমাদের পর্যটকদের মারল, ভারত দেখিয়ে দিয়েছে ভারত কী করতে পারে। ভারত শান্তিপ্রিয় দেশ, ওই জন্য কিছুটা আঘাত করেই থেমে গেছে। যদি এরপর ভারত দেখে যে আবার আঘাত করছে, আবার আমাদের নিরীহ লোকজনকে মারছে, তখন আবার আমরা স্টেপ নেব। কিন্তু তার মধ্যে ভারত যেটা ভালো করেছে কি, যে সিন্ধু, যেটা পাকিস্তানের দিকে 3টে নদী যায়, যেটা সিন্ধু, ঝিলম, এরকম 3টে নদী আছে যেগুলো পাকিস্তানের দিকে যায়, ওগুলো ভারতের ওপর দিয়ে গিয়ে পাকিস্তানের দিকে যায়। ভারত সেগুলো জল আটকে দিয়েছে। এবার পাকিস্তান পড়েছে ফ্যাসাদে, কারণ ওই নদীগুলোর জলের ওপরে পাকিস্তানের অধিকাংশ কৃষি নির্ভর করে, এবং এই জলের ওপরে যদি জল আটকে দেয়, তাহলে পাকিস্তানের আনুমানিক 25 কোটি লোক হ্যাম্পার হবে। ওদের কৃষি উৎপন্ন প্রচুরভাবে ব্যাহত হবে। ভারত সেই জায়গায় দাম খেলেছে, আগে তোমরা সন্ত্রাস বন্ধ করো, তারপর তোমরা জল পাবে। আমরা এতদিন জল দিয়েছিলাম, আমরা ভালো ছিলাম, তারপর দেখছে তোমরা থামছই না, জল আটকে দিয়েছি। এবার যদি তোমরা আবার সন্ত্রাস করো, জল তো আটকিয়েছি, আবার গিয়ে মারবো, যেটা আমরা মেরে এসেছি অপারেশন সিঁদুরে। তা একটা কথা আছে না, এক রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। ওদিকে মুনির তো আমেরিকায় গিয়ে এইসব কথা বলছে। তা ওনাকে দেখে ওদের যে বিলাবল ভুট্টো আছে, ওদের প্রাক্তন প্রধানমন্ত্রী বীরেন্দ্র ভুট্টোর ছেলে, তিনিও কম যান না। তিনিও আবার বলেছেন কি, আমরা পাকিস্তানের প্রত্যেকটা লোক ভারতের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে ভারতকে হারাবো। দিবা স্বপ্ন দেখতেই পারে, সবারই অধিকার আছে স্বপ্ন দেখার, উনিও দেখছেন। উনি এটা হয়তো ভেবেছেন যে মুনির এরকম পাবলিসিটিতে এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, আমায় কিছু বলতে হবে। তা ঠিক ওনার মুখ্যম জবাবটা আমাদের মিঠুন চক্রবর্তী দিয়েছে। মিঠুন চক্রবর্তী কি বলেছে, যে আমরা একটা বাঁধ তৈরি করব, ভারতের 140 কোটি লোকজন প্রস্তাব করবে, যখন বাঁধের গেট ছেড়ে দেব, পাকিস্তান এমনি বন্যায় মারা যাবে। উনি এটা ওনাকে বিলাবল ভুট্টোর কমেন্টে পরিপ্রেক্ষিতে বলেছেন। কিন্তু উনি এটা বলেছেন যে আমরা পাকিস্তানের জনগণের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, রাগ নেই। স্বাভাবিকভাবেই ভারতের জনগণের কোনো রাগ নাই পাকিস্তানের জনগণের প্রতি, থাকা কথাও না, থাকাটা সঙ্গত নয়, কারণ কোনো দেশের নিরীহ লোকজনের প্রতি আমাদের রাগ নেই। ভারত বরাবরই শান্তিপ্রিয় দেশ। কিন্তু বিলাবল ভুট্টো যেটা বলেছে সব পাকিস্তানিগুলো ভারতের সঙ্গে যুদ্ধ করবে, তার মুখ্য জবাব মিঠুন চক্রবর্তী দিয়েছে। তাই ওরা এত কিছু করার পরে যখন দেখছি কিছুতেই ভারত আসছে না, ভারত সিন্ধু চুক্তি আটকে দিয়েছে, তাই এবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক থেকে ভারতের কাছে অনুরোধ এসছে যে আপনার সিন্ধু চুক্তি করুন, আপনার জলটা ছাড়ুন। এইবার হয়েছে বাঘ থেকে বিড়াল হওয়া, যেটা প্রথমে আমি বলেছিলাম 24 ঘন্টার মধ্যে পাকিস্তান বাঘ থেকে বিড়াল হয়ে গেল। এইটা হচ্ছে সেইটা, যেখানে ওরা 24 ঘন্টার মধ্যে পাকিস্তান থ্রেটনিং থেকে এবার রিকোয়েস্টের পর্যায়ে চলে আসলো, যে আপনারা সিন্ধু চুক্তিটা আবার করুন, আমাদের জল ছাড়ুন, আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। তা এটা করে অনুরোধ। তা আমাদের ভারত বলেই দিয়েছে যে আমরা জল ছাড়বো না, ভেবে দেখব, এতদিন ছেড়েছিলাম, অনেক সন্ত্রাস সহ্য করেছি, অনেক নিরীহ লোকের প্রাণ গেছে, কিন্তু আর না, এনাফ ইজ এনাফ। তা এর মধ্যে আমার পাকিস্তানের মুনির, যিনি সেনাপ্রধান, আর একটা থ্রেট দিয়েছিলেন, দুর্ধর্ষ সেই থ্রেট। কী সেই থ্রেট? তা থ্রেটটা হচ্ছে এরকম, যে ভারত সিন্ধুর জল আটকিয়েছে, এবার যদি ভারত এখানে বাঁধ তৈরি করে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে, যেই বাঁধের কাজ শেষ হয়ে যাবে, ওনারা 10টা মিসাইল ছুড়ে বাঁধটাকে ধ্বংস করে দেবেন। তা ওনারা এটা বুঝছেন না, অপারেশনের সিঁদুরের সময় ওনারাও অনেকগুলো ড্রোন ছুড়েছিল। তা আমাদের হাতে S-400 আছে, আমরা তখন আটকিয়েছিলাম, আবার আটকাবো। কিন্তু ওনার একটা স্বপ্ন আছে, কিছু একটা বলতে হবে, যাতে ওদের দেশের লোকজন ওনাকে বাহবা দেন। উনি সেই জন্য বলেছেন 10টা মিসাইল ছুটবো। তা আমরা তো অপারেশনের সিঁদুরের সময় 500, 700, 1000 ড্রোন আটকিয়েছি,
10টা মিসাইল ছুটতে আটকাতে কতক্ষণ আমাদের? এটা হচ্ছে সেই বাস্তবতা। ওনারা কমেন্ট করে যাবেন, ওরা বলেই যাবেন। সে একটা কথা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তা পাকিস্তানের অবস্থা ঠিক এইরকম হয়েছে। সিন্ধুর জল না পেয়ে ওনাদের এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। শেষে যখন দেখছে থ্রেটনিংয়ে আসছে না, অতএব পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় থেকে অনুরোধ এসছে, আপনাদের অনুরোধ করছি, আপনারা সিন্ধু চুক্তি চালু করুন এবং আমাদেরকে জল দিন, আমাদের প্রাপ্য জল, যেটা 1960 সালে সেই সিন্ধু চুক্তি হয়েছিল বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে, যে এই 3টে নদী পাকিস্তান পাবে, এই 4টে নদী ইন্ডিয়ার জল পাবে। কিন্তু আমরা এতদিন ধরে স্যাক্রিফাইস করেছি, কারণ সিন্ধু নদীর যে 80% জল এতদিন পাকিস্তানে পেয়ে এসেছে। এইবার সেই জলগুলো আমরা আমাদের কাজে লাগাবো। আমরা জলবিদ্যুৎ তৈরি করব, যেটা কাশ্মীরে আমাদের কাজে লাগবে, কাশ্মীরের মানুষজন সেই বিদ্যুৎ পরিষেবা পাবে। অতএব ভারত ঠিক মোক্ষম জায়গায় দান মেরেছে। তা এটাই হলো সেই পাকিস্তানের বাঘ থেকে বিড়াল হয়ে যাওয়া। 24 ঘন্টা আগে অনেক ঠেট দিয়েছে, অনেক কিছু বলেছে, 24 ঘন্টা না কাটতেই অনুরোধ পায়ে হাতে পায়ে ধরা। এবার আপনারা বিচার করুন ভারত যেটা ঠিক করছে কিনা। এবার আমাদের ভাবার বিষয়, আমরা সিন্ধু চুক্তি করব কি না করব। নমস্কার, ভালো থাকবেন।